প্রথম যে ঘটনাটি বলবে এই ঘটনাটি ঘটেছিল 2013 সালে। মিকাইল ভাইয়ের সম্পর্কে চাচা হন, তার নাম হচ্ছে নাজমুল। তো এই নাজমুল চাচা সম্পর্কে আমরা একটি ঘটনা বলবো। তখন হয় কি, ওনারা একই বয়সের আর কি, চাচা হলেও বয়সে একই। ওনারা 2013 সালে ইন্টারমিডিয়েট ফাইনাল ইয়ারে পড়ছেন। ওই সময়ের জীবনটা কিন্তু অনেক উন্মাদনার, ছুটে বেড়ানো, অনেক পদাকাকে জয় করা, একটা চঞ্চলতা সবসময় কাজ করে। 2013 সালে একদিন গভীর রাতে ধোয়াইল যে গ্রামটা রয়েছে ওইখানে, তো ধোয়াইল গ্রামে বাড়ি রয়েছে, ওনাদের কিছু বন্ধুরা ফোন করে এই নাজমুল চাচাকে। ওই সময় এই নাজমুল চাচা মাইক্রোম্যাক্স কোম্পানির একটা বাটন ফোন চালাতেন। ওই ফোনগুলোতে কিন্তু সামনের দিকে টর্চ লাইটের মতো থাকতো আর কি, আলোটা খুবই কম হতো। আর উনি যে ফোনটা ব্যবহার করছিলেন ওই ফোনটার বয়স অনেক হয়ে গিয়েছিল। এই ফোনে টর্চ লাইটের চাইতে ডিসপ্লের আলোটাই বেশি ছড়াতো। তখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ওভাবে সবার হাতে হাতে পৌঁছায় নাই, তখন অল্প কিছু লোক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করত। এখন তো সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। একদিন রাত্রে ওনাদের বন্ধুরা ফোন করে এই নাজমুল চাচাকে বলে যে পিকনিক করবো রে, অনেকদিন পর সবাই মিলে একটু মজা করবো, তুই এক্ষুনি চলে আয় আমাদের এলাকায়। মিকাইল ভাইও কিন্তু এই নাজমুল চাচার পাশেই অবস্থান করছিলেন। রাত তখন 12টা 15 কি 20 বাজে। ওই সময় ওনারা এফএম রেডিওতে একটি হরর শো শুনছিলেন। নাজমুল চাচা তো এক কথায় রাজি হয়ে যায়। নাজমুল চাচাকে তারা ফোন করে ডেকে আনার পিছনে একটা কারণ ছিল, কারণ নাজমুল চাচার রান্না বান্নার হাতটা আবার বেশ ভালো। নাজমুল চাচা ফোনে বলেন যে ঠিক আছে, আমি একটু প্রস্তুতি নিয়ে নেই, তোর সবকিছু আয়োজন কর, আমি আসছি, আমি এসে রান্না শুরু করব, তোরা সব কিছু গোছগাছ কর। মিকাইল ভাই আবার তখন এই নাজমুল চাচাকে বলছেন যে এত রাতে যাবি, তোর ভয় ডর করে না? তখন এই নাজমুল চাচা তুচ্ছ তাচ্ছিল্য করে বলে, আরে কিসের ভয় ডর, আমি কোনো কিছু ভয় টয় পাই না, তুইও যাবি, চল আমার সাথে চল। তখন মিকাইল ভাই বলেন যে না না, আমি যেতে পারবো না, তুমি যাও। নাজমুল চাচা একাই ঘর থেকে বের হয়ে যান। তো কিছুটা সময় তো নিয়েছিলেন উনি, ওনার বের হতে রাত 1:30টার মতো বাজে। ওই দিন শুক্রবারের রাত, পরদিন হচ্ছে শনিবার। গ্রামের মানুষরা তো রাতের বেলা একা হাঁটাচলা করতে খুব একটা বেশি ভয় পায় না, সেই অর্থে তারা সাহসী বলতে হবে। আর মিকাইল ভাইদের যে বাড়ি আর ওনার দাদাদের পুরনো বাড়ির দূরত্ব হচ্ছে 50 ফিটের মতো ছিল। ওনাদের বন্ধুদের যে বাড়ি, এই বাড়িটা কিন্তু ওইখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে ধোয়াইল বাজারের কাছাকাছি। নাজমুল চাচা তো তখন একা একা হাঁটছেন, হাতে একটা সিগারেট জ্বালিয়ে একা একা হাঁটতে হাঁটতে মোল্লাবাড়ির মসজিদ থেকে ডান দিকের রাস্তা ধরে যখনই কোরাদুয়া ব্রিজের মাঝ বরাবর পৌঁছাবেন, তখনই হঠাৎ করে ঠান্ডা শীতল একটা বাতাস এসে নাজমুল চাচার গায়ে লাগে। ঠিক ওই সময় দুটি অস্বাভাবিক আকৃতির কালো বড় বিড়াল, যাদের চোখ দুটো লাল টকটকে ছিল, মনে হচ্ছে লাল কোনো লাইট জ্বলছে তাদের চোখ দুটোর ভেতরে। তো এরকম দুটো বিড়াল নাজমুল চাচার পাশ কেটে, বিড়াল যেভাবে মিউ মিউ করে ওইরকম মিউ মিউ করতে করতেই হাঁটতে হাঁটতে পাশ দিয়ে চলে গেল। গড় গড় শব্দ করছে, ভয়ঙ্কর শব্দ করছে, বিষয়টা এরকম না। তবে হঠাৎ করেই এই নাজমুল চাচা এরকম অস্বাভাবিক আকৃতির বড় বড় কালো দুটি বিড়াল দেখে ভয় পেয়ে যায়। উনি বুঝতে পারেন মনে হয় এই দুটো স্বাভাবিক কিছু না। উনি একটু সাহস দেখিয়ে বলতে থাকেন, হ্যাঁ রে, আমি তো তোদের কোনো ক্ষতি করি নাই, আমাকে কিন্তু বিরক্ত করবি না, তাহলে আমার কাছে কিন্তু সিগারেট আছে, সিগারেটের আগুন দিয়ে তোদেরকে কিন্তু ছেঁকা দিব। এই কথা বলে সামনের দিকে উনি আগাচ্ছেন। এই কোরাদুয়া ব্রিজের তখন নতুন কাজ চলছিল। তখনকার সময় গভীর রাতে এই ব্রিজের উপর যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করতো না। নতুন কাজ চলছে শুধু এই কারণে না, গাড়ি রাতের বেলা যাতায়াত না করার পেছনে অন্য একটা কারণ রয়েছে। ব্রিজের নিচ দিয়ে তখন যাতায়াতের ব্যবস্থা করা হয়েছিল, কেননা ব্রিজটা আগে থেকেই হয়। আর যেহেতু ব্রিজের কাজ ধরা হয়েছিল নতুন করে, উপর দিয়ে তো গাড়ি চলাচল করতে পারবে না, এই জন্য সাইড রাস্তা কিন্তু করে দেওয়া হয়, পাশে একটা রাস্তা করে দেওয়া হয়। তো উনি এখন যেটা করবেন সেটা হচ্ছে যে উনি ব্রিজের উপর দিয়ে যাবেন না সাইড দিয়ে যাবেন চিন্তা করছেন। যেহেতু
রাতের বেলা, আর ব্রিজের উপরটা ফাঁকাই ছিল। চিন্তা করলেন যে অনায়াসে হেঁটে চলে যাওয়া যাবে, কাজ ধরছে তাতে কি, যাতে কোনো সমস্যা হবে না। ওইভাবে মাঝখান থেকে ভেঙে ফেলা বা ওরকম কোনো কিছু হয়নি। ওই চিন্তা করে উনি আগাবেন। হঠাৎ করে হয় কি, ওই ব্রিজের পাশে তো একটা গাছ রয়েছে, ওই গাছের উপরে মনে হলো বিশাল বড় আকৃতির একটা পাখি এসে বসলো। আর বসেই অদ্ভুত শব্দে চি 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 এরকম আওয়াজ করছে। পাখিরা সচরাচর এই ধরনের শব্দ করে না, সম্পূর্ণ ভিন্ন রকমের এক ধরনের চি চি শব্দ করছে। নাজমুল চাচা প্রথমে রাতের নিশাচর পাখি মনে করেছেন, তখন সাথে সাথেই নাজমুল চাচার শরীরটা আরো বেশি ভার হয়ে যায়। কেন জানি নাজমুল চাচা আরো বেশি ভয় পেতে থাকে। এই ব্রিজ কেন্দ্রিক যত প্রকার ভয়ের ঘটনা আছে তখন সবগুলো ওনার একে একে মনে পড়তে থাকে। এই ব্রিজে প্রায় সময় দুর্ঘটনা ঘটত। একবার এক ছাগল ব্যবসায়ী ব্রিজের উপর রোড অ্যাক্সিডেন্ট করেছিল রাতের বেলা। তার মাথাটা পুরো ফেটে একদম মগজ বের হয়ে রাস্তায় পড়েছিল। এই ব্রিজের নিচে একবার একটি বাস পড়ে গিয়েছিল, একদম উপর থেকে চলন্ত বাস সরাসরি নিচে গিয়ে পড়ে। এই ব্রিজের উপর সব সময় বা অধিকাংশ সময় একটা ছেলেকে দেখা যেত। ওনাদের গ্রামের, ওই মিকাল ভাইদের গ্রামের পূর্ব পাড়ায় অলিয়ার নামে একটা ছেলে ছিল, যে সবসময় বস্ত্রহীন অবস্থায় থাকতো। সবাই তাকে অলিয়ার পাগল বা আলিয়ার পাগল বলতো। তো আলিয়ার পাগল, সে জামা কাপড় পরতো না। শোনা যায় ছোটবেলায় একবার এই আলিয়ার পাগল পানিতে পড়ে গিয়েছিল, তারপর সে বেঁচে থাকলেও পাগল হয়ে যায়। কেউ কেউ বলে এই আলিয়ার পাগলের ঘাড়ে নাকি মেটে জিন আছে। বর্ষার সময় চারদিকে যখন পানি থই থই করত, খাল বিল পানিতে ভরপুর হয়ে যেত, অনেকে অনেক সময় এই আলিয়ার পাগলকে গভীর রাতের বেলা পানিতে গোসল করতে দেখেছে। এমনকি কনকনে শীতের রাতেও গভীর রাত্রে এই আলিয়ার পাগলকে পানির মধ্যে খুবই আনন্দের সাথে গোসল করতে দেখেছে। আর সে কি করত, এভাবে গোসল করতে আর খিলখিল করে হাসত। তবে এই আলিয়ার পাগল কখনো কাউকে ক্ষতি করে নাই, উপকার ছাড়া। শোনা গেছে এই আলিয়ার পাগল এই কোরাদুয়া ব্রিজে যখন থেকে অবস্থান নিয়েছে, এরপর থেকে এই ব্রিজে যে দুর্ঘটনাটা হতো এটা অনেকটাই নাকি আল্লাহর রহমতে কমে গিয়েছিল। এমনকি মানুষ ভয় পাওয়াও কমিয়ে দিয়েছিল, কারণ ভয় ওভাবে মানুষ একটা খুব একটা পেত না আর কি। এই নাজমুল চাচা যখন কোরাদুয়া ব্রিজের ওখানে গিয়েছে, মাঝ বরাবর পৌঁছেছে, ঠিক তখনই ডান দিকে তাকিয়ে দেখতে পায় কোরাদুয়া ব্রিজের নিচে দুটো কালো অবয়ব একে অন্যের সাথে ফিসফিস ফিসফিস করে কি যেন একটা কথা বলছে, কিন্তু কি কথা বলছে এটা বোঝা যাচ্ছে না। এটা দেখার পর নাজমুল এক মুহূর্ত থমকে যায়। এমত অবস্থায় হঠাৎ করে এই নাজমুল চাচার বাম পাশের হাতটিকে যেন খপ করে চেপে ধরে ফেলল। শ্রাবণ মাস, ঘুটঘুটে কালো অন্ধকার রাত, তারপর আবার ভয়ের জায়গা। নাজমুল চাচার তখন পুরো শরীরটা ভয়ঙ্কর ভাবে ঝাঁকি দিয়ে ওঠে। মনে হলো তার শরীর থেকে আত্মা বেরিয়ে যাবে, এমন একটা অবস্থা। প্রচন্ড পরিমাণে ভয় পেতে থাকে এই নাজমুল চাচা। এই পরিস্থিতিতে তিনি কি করবেন, দোয়া দ্রুত মুখ দিয়ে বের হচ্ছে না। উনি যে দৌড় দেবেন তা উনি পারছেন না, এক পাও এগোতে পারছেন না উনি। বাক রুদ্ধ হয়ে ভয়ে পাথর হয়ে যান। চারদিকে থমথমে পরিবেশ, উনি দেখছেন অবাক হয়ে, কি হলো এটা, কে হাত ধরলো? আর ব্রিজের নিচে এই দুইটা কি অবয়ব ফিসফিস করছে? উনি তো আর ওনার ভেতরে নাই। উনি লাইট মেরে যে দেখবেন যে কে আমার হাত ধরলো, এই সাহসটাও পাচ্ছেন না। উনি মনে মনে ভাবছেন যে এখন যদি জ্ঞান হারাই ফেলতাম তাও তো এই যাত্রায় মনে হয় বেঁচে যেতাম। জ্ঞানও তো হারাচ্ছি না, হাতে একটা মাত্র সিগারেট আছে, সেটাও শেষ দিকে, সেটাও আবার ভয়ে হাত থেকে পড়ে যায়। অনেক কষ্টে আল্লাহর নাম নিয়ে ডান হাতের সেই মোবাইলের ডিসপ্লের আলোটা একটু উঁচু করে দেখার উনি চেষ্টা করছেন। এই সময় কি হাত সহজে উপরে ওঠে? মনে হয় নিজের হাতটাই অনেক ভারী হয়ে গেছে। তবে উনি সেটা করতে সক্ষম হন। মোবাইলের আলো ধরার সাথে সাথে উনি দেখতে পান যে সাদা দাঁত বের করে খিলখিল করে কে যেন হাসছে, হেসে উঠলো কে যেন। যখন উনি আলোটা ধরেছেন দেখতে পান, আরে এই ব্রিজের উপর আগে থেকেই তো কোন একটা পাশে ঘাপটি মেরে থাকা এই আলিয়ার পাগল ছিল, সেই তার হাত চেপে ধরেছে, আর এখন সে খিলখিল করে হাসছে। আগে থেকে হাসলেও তো বোঝা যাইতো যে এই আলিয়ার পাগল এখানে আছে। এদিকে এই নাজমুল চাচা তো অবাক হচ্ছে যে কি ব্যাপার, এতক্ষণ পর্যন্ত এই আলিয়ার পাগলকে দেখলাম না কেন। তবে আলিয়ার পাগলকে এবার দেখে
নাজমুল চাচা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, তার ভয়টা কমে আসে। এই সময় হয় কি, এই আলিয়ার পাগল উঠে নাজমুল চাচার হাতটি ধরে টানতে টানতে এই নাজমুল চাচার বাড়ির দিকে নিয়ে যেতে থাকে খুবই দ্রুততার সাথে। এভাবে হাত ধরে টানতে টানতে যখন এই সাহেবের বাড়ি নামক একটা জায়গা রয়েছে ওইখানে পৌঁছান এই নাজমুল চাচার আলিয়ার পাগল, তখন এই নাজমুল চাচা উনি চিন্তা করেন, আরে আমার কাছে আর একটা সিগারেট আছে। ওনার কাছে আর একটা না, দেখলেন যে দুইটা ছিল। এই আলিয়ার পাগল আবার সিগারেট খেতে খুবই পছন্দ করত, ম্যাচ তো ছিলই কাছে। তখন এই আলিয়ার পাগলকে একটা সিগারেট দিল, নিজেও একটি সিগারেট ধরল। আলিয়ার পাগল তো এই সিগারেট পেয়ে অনেক খুশি হয়ে যায়। তবে আলিয়ার পাগল কিন্তু নাজমুলের হাত ছাড়েন নাই, তার হাত ধরে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন আলিয়ার পাগল। এভাবেই কোন এক ভয়ঙ্কর অদৃশ্য শক্তির হাত থেকে ওই সময় এই আলিয়ার পাগল নাজমুলকে সাহায্য করেছিল বলে সবাই মনে করেন। নাজমুল চাচা বাড়িতে পৌঁছান, আর ওই রাতের বেলা পিকনিক করে খাওয়ার স্বাদ একদম চিরতরেই চলে যায় মন থেকে। বাড়িতে গিয়ে ডাক দেন দাদা দাদিকে। ওই সময় রাত 3টার কাছাকাছি বাজে। নাজমুল চাচা বাড়ি যাওয়ার পর দাদা দাদি নাজমুল চাচাকে দেখেই বুঝতে পারেন অনেক ভয় পেয়েছেন উনি। প্রথমে দাদা দাদি একটু রাগারাগি করে বলেন যে, এই এত রাতে তুই কোথা থেকে আসলি রে, তোর এই অবস্থা কেন? উনি তো এমন ভয় পেয়েছেন, চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে ভয়ে। ভয় পেলে মানুষ কিন্তু এইরকম হয়ে যায়, এটা কিন্তু দাদা দাদি বুঝতে পেরেছিলেন। ওই সময় ভয়ে ভয়ে নাজমুল চাচা সব কথা দাদা দাদিকে খুলে বলেন। দাদা দাদির সাথে সাথে লবণ পানির ভেতর লোহার দা গরম করে সেই পানি খাইয়েছেন। সেই রাতেই নাজমুল চাচাকে গোসল করিয়েছিলেন গরম পানি দিয়ে। সকালবেলা স্থানীয় এক মসজিদের ইমামকে নিয়ে এসে ঝাড়ফুঁক করে দিয়েছিলেন। পরবর্তীতে আল্লাহর রহমতে নাজমুল চাচার তেমন কোনো সমস্যা হয়নি। এই ঘটনাটা পরবর্তীতে নাজমুল চাচা মিকাইল ভাইকে বলেছিলেন যে, ওই রাতে তো এই ঘটনা হয়েছে রে, তুই না যায় তো অনেক ভালো করছিস, আমি তো বিশাল এক বিপদে পড়ে গেছিলাম, পরে আলিয়ার পাগল হঠাৎ করে কোত্থেকে যেন আসছে। তো ঘটনাটা এ পর্যন্ত ছিল। আসেন এর পরের ঘটনায় যাই। এই ঘটনাটি ঘটেছিল 2014 সালে। তখন এই মিকাইল আহমেদ ভাইদের যে গ্রাম শ্যামনগর, ওই একই এলাকায় ওনার এক চাচার বিয়ে হয়েছিল। চাচার শ্বশুরের নাম ছিল মোস্তফা তালুকদার, সম্পর্কে আবার মিকাইল ভাইদের নানা হতেন। মাঝে মধ্যে মোস্তফা নানা দৈনন্দিন কাজ শেষ করে তার নাতি নাতনির জন্য রাতে মিষ্টি ফলমূল কিনে নিয়ে যেতেন ওনাদের বাড়ির পাশ দিয়ে, মানে মিকাইল আহমেদ ভাইদের বাড়ির পাশ দিয়ে। ওনাদের বাড়ি পার হয়ে মূলত চাচাদের বাড়িতে যেতে হয়। বলে রাখা ভালো, ওনাদের বাড়ির পেছনে কিন্তু গুজর ভিটা পড়ে। আমরা ইতোপূর্বে কিন্তু মিকাইল আহমেদ ভাইয়ের যে ঘটনাগুলো প্রচার করছে এর মধ্যে কিন্তু গুজর ভিটার বিষয়টা কিন্তু আমরা বলেছি, যারা আমাদের রেগুলার লিসেনার আছেন তারা হয়তো মনে করতে পারবেন। আর বাড়ির বাম পাশে একটা পুকুর রয়েছে। ওনাদের দাদা বাড়িতে, মানে মিকাইল আহমেদ ভাইদের দাদা বাড়িতে কিন্তু ছোট ছোট 5-6 জন চাচাতো ভাই বোন ছিল তখন। সবাই কিন্তু পুকুরে গোসল করতেন, মানে এই পুকুরটাতে। একদিন রাতের বেলা মোস্তফা নানা আর নানি, রাত তখন 10টা কি 11টা বাজবে আর কি, তো ওনাদের বাড়ির পুকুরের পাশ দিয়ে তার নাতি নাতির জন্য মিষ্টি ফলমূল নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তারা দুজনেই দেখতে পেলেন এক অদ্ভুত বিষয়। এটা দেখে তো নানা নানি দুজনেই ভয় পেয়ে যান, অবাকও হন। দেখেন যে এত রাত্রে ওই পুকুরে ছোট ছোট 5-6 জন বাচ্চা গোসল করতেছে আর খিলখিল করে হাসছে। বাচ্চারা গোসল করার সময় খেলার চলে যেভাবে করে ঠিক সেভাবেই করছে আর হাসছে আর পানি ছিটাছিটি করছে। প্রথম দিকে এই মোস্তফা নানা ভেবেছিলেন, এমনকি নানিও ভেবেছিলেন যে এই মিকাইল আহমেদ ভাইদের বাড়িরই বাচ্চা হবে, কিন্তু এত রাতের বেলা এরা গোসল করবে, তাও তো এদের কোনো মুরব্বীরা তো নাই। যদি গোসল করতেই হয় তাহলে তো এই ঘাটের উপর মুরব্বীরা দাঁড়ায় থাকবে, কিন্তু এরা কারা? তখন মোস্তফা নানা নেই বুঝতে পারছে এরা তো স্বাভাবিক কিছু না রে। দূর থেকে দেখার পর পুকুর পাড়ের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা ধরে বাড়ির দিকে যাওয়া শুরু করেছেন। তখনই পেছন থেকে চিকন মিষ্টি কণ্ঠে বাচ্চারা একসাথে, মানে এই 4-5টা বাচ্চা যদি একসাথে কথা বলে যেরকম শোনা যায় ওইরকম ভাবে বলছে, ও নানা ভাই, ও নানা ভাই, শুধু নিজেদের নাতি নাতনির জন্য মিষ্টি ফল নিয়ে গেলে হবে, আমাদেরকে দিয়ে যাও, আমরাও খাই, আমরা কি তোমার নাতি নাতনির মতো না? ও নানা ভাই, ও নানা ভাই। মোস্তফা নানা তখন একটু ঘাবড়েই যান, কি বলবেন। উনি পিছন দিকে না ঘুরেই বলে ওঠেন, তোমরা তো বাপু আমার নাতি নাতনির মতো, ঠিক আছে? তো নানা ভাই, এত রাত্রে তোমরা এখানে গোসল করতেছো, খেলা করতেছো, আমি তো আজকেই দেখলাম। আমি যদি আগে থেকে জানতাম নিয়ে আসতাম, তোমরা তো আগে আমাকে জানাও নাই। যেহেতু আমার নাতি নাতনির জন্য নিয়ে আসছি, ওরা তো বাবারা অপেক্ষায় বসে আছে। আমি আর একদিন তোমাদেরকে দিয়ে যাব মিষ্টি কিনে। আজকের মতো মনে কষ্ট নিও না, মন খারাপ করো না। তোমরা
গোসল করতেছিলা, গোসল করো, আমি আর একদিন তোমাদেরকে ফল মিষ্টি এগুলো দিয়ে যাব। নানি কিন্তু শুনছেন, উনিও পিছন থেকে তাকান নাই। নানা এগুলো বলে ওখান থেকে চলে যান। নানা কিন্তু তার কথা রেখেছিলেন। উনি সত্যি পরবর্তী সময়ে এক রাত্রে একা একা গিয়ে ফল মিষ্টি রেখে দিয়ে আসছিলেন। তবে রেখে দিয়ে আসার সময় উনি কাউকে দেখেন নাই। পরের দিন সকালবেলা দেখা যায় যে ফলগুলো রেখে দিয়ে এসেছিলেন সেগুলো খেয়ে ফেলেছে কেউ খুব সুন্দর করে। মানুষ যেভাবে আপেল যদি খায়, দেখা যাচ্ছে আপেলের মাঝ বরাবর একটা অংশ থাকে, বোঝাই যায় এটা কোনো মানুষ খেয়েছে খুব সুন্দর করে, কোনো প্রাণী খায়নি। তারপর কলা নিয়ে গেছিলেন, অনেক বড় বড় সুন্দর মিষ্টি কলা, সেগুলো খুব সুন্দর করে খাওয়া, খোসাটা এক পাশে পড়ে আছে, মিষ্টির বক্সটা খালি পড়ে আছে এক পাশে, যেগুলো উচ্ছিষ্ট পড়ে আছে সেগুলো খুব সুন্দর করে এক পাশে গোছানো। বোঝাই যাচ্ছে যে এই মোস্তফা নানা যে জিনিসগুলো দিয়ে গিয়েছিলেন এগুলো ওরা খুব ভালোভাবেই খেয়েছে। তবে মোস্তফা নানা পরবর্তীতে ওই দিক দিয়ে আসার ঘটনা এর আগে এর পরে অনেকবার ঘটেছে, তবে কখনোই আর এই অবয়বগুলোকে উনি দেখেননি। ওই অবয়বগুলো আর কখনোই মোস্তফা নানার কাছে আবার কোনো মিষ্টি ফল খাওয়ার বায়নাও করেনি, তাকে কোনো ভয়ও দেখায়নি। এটাই ছিল মোস্তফা নানার ঘটনা। প্রিয় লিসেনার, দেখলেন তো মোস্তফা নানা কতটা কৌশলে বিষয়টা হ্যান্ডেল করেছিলেন। ওরাও যেরকম অনেক আবদারের সুরে চেয়েছিল, নিজেদেরকে নাতি নাতনির একটা আবদার নিয়ে, নাতি নাতনির দাবি করে, মোস্তফা নানাও খুব সুন্দর করে সে বিষয়টা ওদেরকে বুঝিয়ে ওখান থেকে চলে এসেছে এবং উনি ওনার কথা রেখেছেন। এবার আসি পরবর্তী ঘটনায়। এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটা মিকাইল আহমেদ ভাই ওনার অফিসের কলিগ এবং বড় ভাই দুটাই আর কি, যার নাম হচ্ছে নাসির, এই নাসির ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছেন। নাসির ভাই তখন এসএসসি পরীক্ষা দিয়েছেন, সাল 2003। ঘটনাটি ঘটে 2003 সালে নাসির ভাইয়ের এক বন্ধুর বাবার সাথে। ওনার বন্ধুর বাবা উনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, তার গ্রামের বাড়ি ছিল বরিশালের কোন একটা জায়গায়। সেনাবাহিনীতে ডিউটি করার সময় তার সঙ্গে এই ঘটনাটি শুরু হয়েছিল বলে জানা যায়। সঙ্গত কারণ তার ডিটেলস পরিচয় বলা যাচ্ছে না। নাসির ভাই তো তার বন্ধুর বাড়িতে গিয়ে এই ঘটনাটি শুনেছিলেন। কিভাবে শুনেছিলেন এটা আমরা পরে বুঝতে পারবো, ঘটনাটা আমরা এখন শুনি। তো আমরা এই ঘটনার মধ্যে একটা অদ্ভুত জিনিস আমরা শুনবো। 2003 তৎকালীন ওই বন্ধুর বাবা উনি ডিউটি করছিলেন বান্দরবনের কোন একটা জায়গায়, হিল ট্র্যাক্সে, পাহাড়ে ঘেরা, বন জঙ্গলে ঘেরা একটা জায়গা। তো ওই সময় উনি ডিউটিরত অবস্থায় কোন একটা কারণে, সম্ভবত এটা আসলে কি কারণে হবে এটা উনি নিজেও বলতে পারেন না, হতে পারে হয়তো, অর্থাৎ সম্ভবত কোনো একটা কারণে কোনো একটা দুষ্টু নারী জিনের নজরে পড়ে গিয়েছিলেন, এটা উনি নিজেও বলতে পারেন না এক্সাক্ট কি কারণে। এরপর থেকে ওই দুষ্টু নারী জিনটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বন্ধুর বাবাকে বিরক্ত করত। কখনো যদি বাজার থেকে নিজেদের বাজার করে নিয়ে আসতেন উনি, পিছন থেকে ঢিল ছুঁড়ে মারত। বাজার থেকে মাছ নিয়ে আসলে দেখা যেত যে ব্যাগের ওয়েট ঠিকই আছে, অর্থাৎ ওজন ঠিকই আছে, কিন্তু মাছ আসার পর দেখা যেত ওই মাছের কাঁটা ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। অনেকভাবে অনেক ভয়ঙ্কর রকমের কণ্ঠ করে ভয় দেখানোর জন্য চেষ্টা করেছে। নামাজের সময় নামাজ পড়তে দিত না সহজে, অনেক জ্বালাতন করত। একদিন হয় কি, এশার নামাজ উনি পড়ছিলেন, ওই সময় ওই অবয়বটা সে নামাজের সামনে এসে নাচানাচি শুরু করে দিয়েছে। কালো কুচকুচে একটা অবয়ব, উনি দেখছেন এটা নামাজের সামনে এসে নাচানাচি করছে আর বিশ্রী ভাবে হাসি তামাশা করছে, ভেঙচি কাটছে, যাতে করে ওর নামাজটা নষ্ট হয়ে যায়। আর চারদিকে বিশ্রী পচা মাছের গন্ধ, আষ্টে গন্ধ এগুলো ছড়িয়ে পড়ত। নামাজে দাঁড়ানো অবস্থায় এই রকমের আচরণ যখন করছে, এমনিতে তো রাতের বেলা বিরক্ত করতো, সেটা একটা বিষয়। নামাজে দাঁড়িয়েছেন, এই সময় নামাজের সামনে এসে এরকম করছে। উনি তখন কি করেছেন, নামাজ ছেড়ে দিয়ে বাড়ির উঠোনে চলে যান। ওখানে ওই উঠান ঝাড়ু দিয়ে একটা ঝাঁটা ছিল, এই ঝাঁটা নিয়ে এসে ওই অবয়বটাকে উত্তম মধ্যম বেধড়ক পিটানি দিয়েছেন। আর সমানে পিটুনি দিচ্ছেন ওই ঝাঁটাটা নিয়ে, আর বলছেন স্যার আমার পিছু স্যার, এরকম মারধর করে একটা পর্যায়ে দেখা গেল যে ওই জিনিসটা পালিয়েছে, ভ্যানিশ হয়ে গেছে। মাঝে মাঝে এরকম বিরক্ত করতো, নামাজে দাঁড়ালেই
বিশেষ করে যদি বাড়িতে উনি নামাজ পড়তেন কোনো অর্থের নামাজ, স্পেশালি রাতের বেলা, তখন কিন্তু সমস্যা হতো। এই কারণে বাসায় নামাজ পড়ার সময় ওই ঝাঁটাটা নিজের কাছে রেখে দিতেন। যদি একবার সামনে আসে তাহলে নামাজ ছেড়ে দিয়ে দিবেন উত্তম মধ্যম একদম। এই সমস্যাটা সম্পর্কে ওই পরিবারের সবাই কিন্তু অবগত ছিলেন। তবে উনি কবিরাজের শরণাপন্ন হন নাই। উনি মনে করেছিলেন যে এইরকম পিটানি খেতে খেতে একটা সময় এই দুষ্টু নারী জিনটা চলে যাবে, কিন্তু না, এ কিন্তু যাচ্ছিল না। একবার হয় কি, উনি এমন পিটানি দিছেন, সেবার আর ঝাঁটার পিটানি না, এবার দিছেন লাঠি দিয়ে পিটানি, শরীরের সমস্ত শক্তি দিয়ে পিটানি দিছেন। আর যেহেতু আর্মির সদস্য, হাত তো অনেক শক্ত, তাদের লাঠির বাড়ি খেলে যে কারো অবস্থা খারাপ হয়ে যাবে। এমন পিটানি দিছেন, উনি চিন্তা করছেন এই পিটানি খাওয়ার পর অন্তত পালাবে এটা। কিন্তু ঘটলো আর একটা ভয়ঙ্কর ঘটনা। ওই দিন রাতেই ওনার আর একটা সন্তানের মৃতদেহ তারা আবিষ্কার করেন। ঘরের মধ্যে শুয়েছিল, দেখা গেল বন্ধুর ভাইয়ের ঘাড় মটকানো অবস্থা। অর্থাৎ যিনি দিয়েছেন নাসির ভাই, তার বন্ধুর ভাইয়ের ঘাড় মটকে হত্যা করেছে। এই যে এতদিন উনি কোনো কবিরাজের শরণাপন্ন হন নাই, চিন্তা করেছেন যে উনি নিজেই জিন ভূত পিটিয়ে সাহায্য করবেন, এবার ওনার ভুল ধারণা ভাঙে। উনি এক কবিরাজের কাছে যান, কবিরাজ সব কথা শোনেন। কবিরাজ ওই জিনটাকে হাজির করেছিলেন, তবে হাজির করে তোর নাম কি, কোথা থেকে আসছিস, কেন আসছিস, যাবি কিনা বল, কি দিলে যাবি, এই টাইপের কোনো প্রশ্নই করেননি। হাজির করার সাথে সাথেই ওই জিনটাকে কোনো কথা ছাড়াই বিনা বাক্য ব্যয় হত্যা করাচ্ছিলেন সেই কবিরাজ। কবিরাজ এতটা ক্ষিপ্ত হয়েছিলেন এই কথা শোনার পর, মানে কোনো ধরনের কোনো প্রশ্ন উনি করেন নাই। এরপর ওই কবিরাজ রুকিয়া করে বাড়ি বন্ধ করে দিয়েছিলেন। তারপর আর কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে এমনটা শোনা যায়নি। এবার আসি মিকাইল ভাইয়ের পাঠানো যে কয়েকটা ঘটনা, 4টা ঘটনা, শেষ ঘটনা। এই ঘটনাটি ঘটে ওনার বন্ধু সজীবের সাথে 2025 সালের শুরুর দিকে। সজীবের বাড়ি ওনাদের মোহাম্মদপুর থানার রাজবাড়ি এলাকায়। এনাদের বাড়ি থেকে 100 ফুট দূরত্বে তন্ময় টিয়ারি নামে একজনের জমি পার হয়ে তার শ্বশুর বাড়িতে পৌঁছাতে হয়। সজীবের শ্বশুর বাড়ি তার বাড়ির পাশাপাশি ছিল। তো বন্ধু সজীব, উনি আসলে হঠাৎ করে একটা ভুতুড়ে কাণ্ডের সাক্ষী হয়ে যান। রাত 12:40 কি 45 মিনিটের দিকে হঠাৎ করে ওই তন্ময় টিয়ারি দাদাদের জমির উপর দিয়ে তার শ্বশুর বাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ করে এই তন্ময় দাদাদের জায়গার রাস্তার পাশে দেবদার গাছ এবং তাল গাছ থেকে হঠাৎ করে খিল 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 করে হাসির শব্দ শুরু হয়ে যায়। প্রথম ওনার কাছে মনে হয় কালো কুচকুচে অস্বাভাবিক দুটো বিড়াল এই দেবদার এবং তাল গাছের নিচ থেকে গাছের উপরে বেয়ে উঠে গিয়ে খিলখিল করে হাসছে। বিড়াল অথচ মানুষের মতো খিলখিল করে হাসছে। উনি প্রথমে সাথে সাথে সেখানে দাঁড়িয়ে পড়লেন এবং দাঁড়িয়ে একাই কথা বলতে থাকেন ওই জিনেদের উদ্দেশ্য করে। উনি বলতে থাকেন যে আমাকে কিছু বলার থাকলে খিলখিল করে হাসাহাসি না করে গাছ থেকে নেমে আসো, আমি তোমাদের কথা শুনবো। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তোমরাও আমার ক্ষতি করবে না, এটাই আমি আশা করি। তো উনি চিন্তা করেছিলেন যেহেতু জিন ভূত মানুষের কথা বুঝতে পারে, তাই স্বাভাবিকভাবে উনি কথা বলছেন। উনি বলেন যে কিছু বলার থাকলে সামনাসামনি এসে বলো, আর কিছু বলার না থাকলে যেখানে অবস্থান করছো সেখানেই থাকো, আমার পিছু পিছু আসার দরকার নেই। কারণ আমার বাড়িতে আমার 26 দিন বয়সের একটা মেয়ে আছে, এখন আমার পিছু পিছু এসো না। তো এটা বলে উনি চলে যান। তো উনি এটাও বলেন যে আমি কিন্তু 10 মিনিট পর আবার একই জায়গা দিয়ে যাব, তোমাদের যদি কিছু বলার থাকে তখনও বলতে পারো, কোনো সমস্যা নাই, প্রস্তুতি নাও, এখন তো বললা না, 10 মিনিট পর আমি আসতেছি, তখন না হয় বইলো। এরপর উনি যখন ওইদিকে গিয়েছেন, যাওয়ার পর উনি অজু করেছেন, শরীর বন্ধ করে দিয়েছেন আয়াতুল কুরসি পড়ে। আবার যখন ওই দিকটাতে যাচ্ছিলেন তখন কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। উনি সাহস করে কথা বলেছিলেন। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, কেউ যাচ্ছে, হঠাৎ করে বিড়ালের মতো দুটো অবয়ব খিলখিল করে হাসছে মানুষের মতো করে। আবার তাদের সাথে উনি সাহস করে কথাও বলেছেন, তবে এর আর পরবর্তীতে বিরক্ত করেনি। এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি শেখ মিকাইল আহমেদ ভাইকে। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা পেয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে, যার নাম ফাহাদ।
উনি বর্তমানে কাতারে রয়েছেন। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বাইমাইল গ্রামে। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল। ঘটনার সময়কাল 2004 সাল। তখন ওর বয়স 26 কি 27, নতুন বিয়ে করেছেন। গঞ্জে তখন ওনার একটা কাপড়ের দোকান ছিল। রোজ সকালে উনি ওনার কাপড়ের দোকানে চলে যেতেন, ফিরতেন রাত 8টার দিকে। এভাবেই চলছিল। বিয়ের কয়েক মাস পরে শীতকাল চলে এসেছে। তখন ওনার স্ত্রী কিছুদিনের জন্য তার বাবার বাড়িতে গিয়েছিল। কিছুদিন থাকার পর আবার ওনাকে আনতে যাবেন। যখন আনতে যাবেন তখন শীতের পিঠা তৈরি হবে। শ্বশুর বাড়িতে গিয়ে পিঠা খেয়ে আবার ওনার স্ত্রীকে নিয়ে বাড়িতে আসবেন। কথা ছিল যে কয়েকদিন পর যাবেন, সেই সময়টা চলেও আসে। সেই দিনটা ছিল রবিবার। ওই দিন আবার কোন এক কারণে দোকানে কেনা বেচাটা একটু বেশি হয়েছিল। চিন্তা করেছিলেন যে আজকে তাড়াতাড়ি রওনা দিবেন, কিন্তু না, এই বেচা কেনা বেশি হওয়ার কারণে দেরি হয়ে যায়। রাত 8টা-9টার দিকে উনি দোকান বন্ধ করেন। যেহেতু শ্বশুর বাড়িতে যাবেন, মিষ্টি মন্ডা তো নিয়ে যেতেই হয়। বাজার থেকে 5 কেজি মিষ্টি এবং বড় একটা রুই মাছ কিনে রওনা দিয়েছেন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। শ্বশুর বাড়িতে যেতে হলে বাসে করে প্রায় 1 ঘন্টার পথ পাড়ি দিতে হবে। ঠিকঠাক মতো পাড়ি দেন। বাস থেকে নেমে 20 মিনিট পায়ে হাঁটলেই শ্বশুর বাড়িতে চলে যাওয়া যাবে। তবে যেতে হলে ছোট্ট একটা ঝোপ জঙ্গলের মতো রাস্তা পাড়ি দিতে হবে। রাস্তার দুপাশে ঝোপ জঙ্গল রয়েছে। বাস থেকে নেমে দেখেন যে বাস স্ট্যান্ড একদম ফাঁকা। তখন রাত 10টার কাছাকাছি বেজে গেছে। তখন আসলে শীতকাল তো, আর গ্রাম এলাকায় রাত 9টা মানে কিন্তু অনেক রাত। কারণ শীতের রাত্রে গ্রামের লোকজন খুব তাড়াতাড়ি শুয়ে পড়েন। কেউ নাই, একদম শুনশান নীরবতা। এই অবস্থা দেখে তো ওনার মনে একটু ভয় লাগা শুরু করে। আর এটা তো ওনার নিজের এলাকাও না, শ্বশুর বাড়ির এলাকা। তখন কিন্তু মোবাইল ফোনের এত প্রচলন হয়নি। অল্প কিছু মানুষের হাতে মোবাইল ফোন ছিল। আর ম্যাক্সিমাম মোবাইল ফোনগুলো থাকতো কি ওই কয়েক টাকা মিনিটে যে সমস্ত দোকানগুলো চলতো আর কি, অর্থাৎ সেখানে গিয়ে কয়েক টাকা দিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ছিল, 7 টাকা 10 টাকা এরকম ছিল যে প্রতি মিনিট কথা বলে এত টাকা দিতে হবে, 4 টাকা এরকম ছিল আর কি ওই সময় প্রেক্ষাপট আর কি যেরকম ছিল। তো এরকম কিছু মোবাইলের দোকান ছিল। মানুষজন এইভাবে আসা যাওয়া করে মোবাইল ফোনে কথা বলতো। যে একজন একটা দোকানে কল করে বললো যে আরেকজনকে ডেকে দেন, সে আসবে আবার সেই দোকানে, পরে কল দিয়ে কথা, এরকম বেশি হতো আর কি। এতটা হাতে হাতে মোবাইল ফোন আসেনি। ওনার কাছেও তখন মোবাইল ফোন ছিল না, আর ওনার কাছে আলোর কোনো উৎসও ছিল না। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন যে এত রাতের বেলা এই ঘন অন্ধকারে মিষ্টি আর মাছ নিয়ে এই জঙ্গল দিয়ে যাব। ওনার মনে তো এক অজানা ভয় সে বাসা বাঁধায়। ফিরে যাওয়ার উপায় নাই। আর এখন কার কাছ থেকে সাহায্য উনি পাবেন? চিন্তা করলেন যে আল্লাহ সাহায্য নিয়ে উনি চলবেন, যেহেতু চলে এসেছেন। আর যখন কোনো সাহায্যকারী না পাওয়া যায় তখন আল্লাহর উপর ভরসা করা ছাড়া তার কোনো উপায় থাকে না। সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। যেহেতু এই ধরনের একটা সিচুয়েশন চলে আসে, আল্লাহর উপর ভরসা নিয়ে উনি হাঁটতে থাকেন। 5 মিনিট হাঁটার পর সেই জঙ্গলের সামনে উনি চলে আসেন। এখন এখানে এসে দাঁড়িয়ে ভাবছেন কেন যে এত রাত করে আসলাম, পরের দিনও তো আসতে পারতাম। এখন কি হবে? ওনার তো মন সায় দিচ্ছিল না এই জঙ্গল পার হয়ে উনি যাবেন এত বড় একটা মাছ নিয়ে, মিষ্টি নিয়ে। ওখানে উনি কতক্ষণ দাঁড়িয়েছিলেন ঠিক বলতে পারেন না। হঠাৎ করে চোখের পলকে কোথা থেকে একটা গরুর গাড়ি নিয়ে এক লোক এসে হাজির। ওই সময় কিন্তু আশেপাশে গরুর গাড়ির কোনো প্রচলন ছিল তো নাই। গরুর গাড়ির প্রচলন অনেক আগে উঠে গেছে। আশেপাশে কেউ গরুর গাড়ি চালায় এরকমটা উনি জানেন না। এরকম গরুর গাড়ি আসা দেখে বেশ অবাকই হন, কারণ গরুর গাড়ি হঠাৎ করেই চলে আসছে। গরুর গাড়ি যখন চলে তখন কিন্তু চাকার ক্যাচ 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 আওয়াজ হতেই থাকে। অনেক দূর থেকে ওই গরুর গাড়ির চলার আওয়াজ এটা কিন্তু শোনা যায়। গরুর গাড়ি যিনি গাড়োয়ান থাকেন, মানে যিনি ড্রাইভার, উনি ওই গরুগুলোকে বিভিন্ন ধরনের শব্দ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাড়া দিতে থাকেন। তারপর গাড়ির ক্যাচ ক্যাচ শব্দ তো আছেই, এগুলো কিন্তু অনেক দূর থেকে শোনা যায় এই ক্যাচ ক্যাচ আওয়াজ। তো উনি কিছুই বুঝতে পারলেন না, হঠাৎ করে কোত্থেকে এখানে একটা গরুর গাড়ি চলে আসলো। গাড়িটা পাশে এসেই বলছে, কে ভাই আপনি এত রাতে জঙ্গলের রাস্তা দিয়ে কই যাচ্ছেন? এই রাস্তা দিয়ে তো কেউ সন্ধ্যার পরে আসা যাওয়া খুব একটা করে না। তখন এই ফাহাদ ভাই বললেন যে আসলে আমি তো নতুন বিয়ে করেছি, গঞ্জে আমার কাপড়ের দোকান আছে, বেচাকেনা শেষ করে আসি, তাই একটু রাত হয়ে গেছে আসতে। তখন ওই লোকটা বললো, আচ্ছা ঠিক আছে আপনি গাড়িতে উঠে বসেন, আমি আপনাকে পার করে দিচ্ছি, তবে এরপর কিন্তু রাতের বেলা
এই জঙ্গলের রাস্তা পাড়ি দেওয়ার জন্য আসবেন না। তো লোকটিকে ধন্যবাদ দিয়ে উনি গরুর গাড়িতে উঠে বসলেন। রাস্তায় যাওয়ার পথে উনি অনেক কথাই জিজ্ঞেস করছেন, ওই লোকটা কোনো কথা বলে না, উনিও চুপচাপ আছেন একটা পর্যায়ে, যখন দেখছেন উনি কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পরে ঘটতে থাকে ভয়ঙ্কর কিছু ঘটনা, যেটার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখলেন গরুর গাড়ির পেছনে কমপক্ষে 50 থেকে 60টি বোরখা পরা, মুখ ঢাকা এরকম কিছু অবয়ব উড়ে উড়ে আসছে। আর পিছনে এত বাতাস হচ্ছে যে পিছনে থাকা এই জঙ্গল বা রাস্তার দুপাশে গাছপালা মনে হচ্ছে ভেঙে একাকার হয়ে যাবে। কিন্তু গরু গাড়ির সামনের দিকে কিন্তু কিছুই হচ্ছে না, সবকিছু স্বাভাবিক। গরু গাড়ির পিছনে সব কিছু হচ্ছে। এইভাবে কিছু সময় চলার পর সেই অবয়বগুলো একসাথে, মানে সব একত্রে কথা বলে ওঠে, এই তোর কাছে যে মিষ্টিগুলো আছে, মাছ আছে, এগুলো আমাদেরকে দিয়ে যা। একসাথে যদি এত লোক একই কথা বলে, অনেক সময় অ্যাসেম্বলিতে দেখি বা আর্মিরা যখন একসাথে দাঁড়িয়ে কোনো একটা কথা বলে, বা একসাথে মানুষ যখন একই কথা বলে, তখন যেরকমটা শোনা যায় ওই রকম আওয়াজ হচ্ছে। আওয়াজগুলো এতটাই বিভৎস যে ওনার আত্মা বের হয়ে যাওয়ার উপক্রম হয়। 10 মিনিটের মতো সময় লাগবে এই গরুর গাড়ি দিয়ে জঙ্গলটা পার হতে। মনে হচ্ছে এই জঙ্গল পথটা শেষই হচ্ছে না। এই সময় ওই গরুর গাড়িওয়ালা সে কথা বলে উঠল, পেছনে থাকা ওই অবয়বগুলোকে উদ্দেশ্য করে বলে উঠলো, এই তোরা কি করছিস, কেন এই লোকটাকে বিরক্ত করছিস? এরপর পেছন থেকে ওই একই রকম ভাবে সমবেত কণ্ঠে শোনা যায়, যাই ওকে বল ওই মাছ আর মিষ্টিগুলো আমাদেরকে দিয়ে যেতে। এরপর ওই লোকটা বলে, তোদের কিছুই দেবে না, যা ভাগ এখান থেকে। তখন ওইগুলো আবার একত্রে বলে ওঠে, ও তাই না, তাহলে দেখি, আমরাও দেখি কি করে ও যায় আর কি করে তুই ওকে পার করে দিস। এই কথা যেই না বলছে, তখন এই ফাহাদ ভাই দেখেন ওই গরুর গাড়ি চালক সামনে থেকে 1 লাখ দিয়ে পেছন দিকে চলে গেল। আর পেছন দিকে যাওয়ার সাথে সাথে ওই লোকটা ভয়ঙ্কর একটা দানবীয় অবয়বের রূপ নিল। তার চেহারা কিন্তু একই রকম ছিল, এমনটা না যে তার চেহারা চেঞ্জ হয়ে গেছে। মনে হচ্ছে সে একই রকমই আছে, তার চেহারা বা হাত পায়ের মানে যেই অবস্থা, কিন্তু তার বডিটা অনেক বড় হয়ে গেছে। এতটা বড় হয়ে গেছে, জঙ্গলের বড় বড় গাছের চাইতেও সে বড় হয়ে গেছে। আর সে কি শুরু করছে, যেটা উনি অল্প সময় দেখেছিলেন, আমরা যেভাবে মশা মারি না, 2 হাত দিয়ে ঠাস ঠাস করে মশা মারি, এই ভয়ঙ্কর আকৃতির এই অবয়বটা, যিনি গরুর গাড়ির চালক ছিলেন, সে পেছনে থাকা ওই সমস্ত দুষ্টু জিনগুলোকে মশা মারার মতো ঠাস ঠাস করে মারছে 2 হাত দিয়ে, মনে হচ্ছে 2 হাত দিয়ে চ্যাপটা করে ফেলছেন। এরকম কিছুক্ষণ করেছেন বা কতক্ষণ করেছেন এটা পারবে বলতে পারেন না, ওই গরুর গাড়ির উপরে উনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন। ওরা যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন উনি শ্বশুর বাড়িতেই আছেন। উনি জানতে পারেন যে ফজরের সময় ওনার শ্বশুর নামাজ পড়ার জন্য যখন বের হয়েছেন, তখন বাড়ির সামনেই ওনাকে পড়ে থাকতে দেখেন। আরো একটা মজার বিষয় হচ্ছে, ওনার মিষ্টি এবং মাছ সবকিছু অক্ষত ছিল। পরবর্তীতে যতটুকু ওনারা বুঝতে পেরেছিলেন তা হচ্ছে যে নিঃসন্দেহে ওই গরুর গাড়ির চালক উনি খুব ভালো একটা জিন ছিল, আর ওই সময় উনি এই ফাহাদ ভাইকে সাহায্য করার জন্য এসেছিলেন আল্লাহর ইচ্ছা। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে ভালো খারাপ সব জায়গাতেই রয়েছে। মানুষের মধ্যে যেমন ভালো খারাপ রয়েছে, জিনেদের মধ্যে তো অবশ্যই রয়েছে। জিনেদের মধ্যে খারাপের সংখ্যাটাই যদিও বা বেশি, তবে অনেক ভালো জিন রয়েছে যারা প্রতিনিয়ত মানুষের উপকারের জন্য কাজ করে যাচ্ছেন, নিজেদের জীবনকে বিলিয়েও দিচ্ছেন। তাদের খবর কিন্তু আমরা আমাদের এই জগৎ থেকে জানতেও পারি না, বুঝতেও পারি না। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম মোহাম্মদ রোমান। উনি বর্তমানে জাপানে রয়েছেন, জাপানে একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। ওনার দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিম ভোগ গ্রামে। আমাদের চ্যানেলে পাঠানো এটি ওনার প্রথম ঘটনা। উনি ডে শিফটে ক্লাস করেন, রাতের বেলাতে ওনাকে স্টাডি করতে হয়, অনেক কাজই করতে হয়। ওই সময় আসানুর হরবালের ঘটনাগুলো উনি শুনতে থাকেন। উনি ভাবেন যে আমাদের চ্যানেলে উনি ঘটনা পাঠাবেন, তবে ওনার নিজের সাথে এখনো অবধি কোনো অতিপ্রাকৃত ঘটনা ঘটেনি। চিন্তা করলেন যে কিভাবে ঘটনা পাঠানো যায়, কার কাছ থেকে ঘটনা সংগ্রহ করা যায়। এরই ধারাবাহিকতায় উনি ওনার এক ক্লাসমেটের কাছ থেকে একটি ঘটনা সংগ্রহ করেন। ঘটনাটি সেই ক্লাসমেটের মায়ের সাথে ঘটেছিল।
আর ঘটনাটি ঘটেছিল মুন্সিগঞ্জ জেলার সিরাজুদ্দিন খান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের একটি গ্রামের, সঙ্গত কারণে গ্রামের নামটি আমরা বলছি না। যার কাছ থেকে উনি ঘটনাটি সংগ্রহ করেছিলেন তার নাম হচ্ছে তাসফিয়া। তাসফিয়া আপার মায়ের সাথে ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 2007 সাল, যখন এই তাসফিয়া আপা ক্লাস 3-তে পড়েন। ওনাদের বাড়ির বর্ণনাটা একটু দেই। ওনাদের বাড়িটা ছিল মূলত একটা হিন্দু বাড়ি। ওনার দাদা হিন্দুদের কাছ থেকে ওই বাড়িটি কিনেছিলেন। ওনাদের বাড়ির চারপাশটা ছিল খুবই নির্জন। বাড়িতে ঢোকার আগে বড় একটি বাগান, বড় বড় গাছপালা রয়েছে। এই বাড়িটা মূলত এই বড় বড় গাছপালা দিয়েই ঘেরা। বাড়িটার আরো একটি অংশ আছে যেটা ওনার দাদার ভাই কিনেছিলেন, তবে তখনও তারা ওই বাড়িতে ওঠেননি, তাই সম্ভবত অপর পাশটা খালি পড়েছিল। ওনাদের বাসার অংশ আর ওনার দাদার যে ভাই যে অংশটা কিনেছিলেন, এই দুইয়ের মাঝখানে একটা উঁচু দেয়াল করা ছিল। কেউ চাইলেই দেয়াল টপকিয়ে যে অপর পাশে চলে যাওয়ার বিষয়টা এরকম না। এই দেয়ালের একটি ব্যাপার রয়েছে, লিসেনাররা একটু মনে রাখবেন কষ্ট করে। এবার আমরা মূল ঘটনায় ফিরি। এই তাসফিয়া আপার মা একজন নামাজি মানুষ। উনি সবসময় তাহাজ্জুদের নামাজও আদায় করার চেষ্টা করেন। ঘটনার দিন রাত্রে ওনারা সবাই ঘুমিয়েছিলেন। ওনার মা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠেছেন অজু করার জন্য। অজু করার জন্য বাইরে গিয়েছিলেন। এই তাসফিয়া আপা আর ওনার ছোট ভাই আর ওনার আরো একটা ছোট বোন, এই তিনজন আলাদা একটি রুমে ঘুমাচ্ছিলেন। ওনার মা বাবা অন্য আর একটা রুমে ঘুমান আর কি। তো ওনার বাবার ভাষ্য অনুযায়ী উনি বলেন যে যখন এই তাসফিয়া আপার মা ঘরের বাইরে যান তখন তার ঘুম ভেঙে যায়। ওনার বাবা খেয়াল করেন যে তাসফিয়া আপার মা বাইরে গেলেন, অজু করে ঘরেও আসলেন, কিন্তু নামাজ পড়লেন না। এদিক সেদিক ঘোরাঘুরি করে আবার উনি ঘর থেকে বাইরে চলে গেলেন। বিষয়টাকে ওনার বাবা খুব একটা গুরুত্ব দেন নাই। ওনার বাবা ভেবেছেন হয়তোবা আবার কোনো জরুরত পড়েছে, কোনো ওয়াশরুমে যাওয়ার কোনো একটা ব্যাপার ঘটেছে, এই জন্য গেছেন। এই ভেবে উনি আবার ঘুমিয়ে যান। পরের ঘটনাগুলো তাসফিয়া আপার মায়ের মুখ থেকে শোনা যায়। ওনার মা বলেন যে যখন উনি অজু করার জন্য প্রথমে বাইরে গিয়েছিলেন, উনি অজু করেন, হঠাৎ করে মনে হলো ওনার পেছন দিক দিয়ে কিছু একটা হেঁটে চলে। উনি পেছন দিকে তাকালেন কিন্তু কিছুই দেখতে পেলেন না। উনি ঠিকঠাক মতোই অজু শেষ করে যখন ঘরে ফিরবেন তখন তার চোখ গেল দেয়ালের ওই পাশে থাকা বড় আম গাছটার দিকে। ওনার কাছে মনে হচ্ছিল ওই আম গাছ থেকে একজোড়া চোখ ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। উনি কিছুটা ভয় পেয়েছেন, তাড়াতাড়ি ঘরের দিকে হাঁটা দিলেন। ঘরে এসে কেমন একটা অস্থির অস্থির লাগছিল। ওনার কাছে মনে হচ্ছিল উনি কেমন একটা ঘোরের মধ্যে আছেন। উনি অজু করে এসেছেন, তো অজু করে এসে তো উনি নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য অজু করে আসছেন, কিন্তু উনি নামাজের কথাই ভুলে যান। এমন সময় হঠাৎ করে দরজায় কড়া নাড়ার শব্দ হয়। তাসফিয়ার মা, ও তাসফিয়ার মা, দরজাটা একটু খোলো। এই কণ্ঠটা এই তাসফিয়া আপার মায়ের কাছে খুবই পরিচিত, কারণ এটা আর কেউ না, ওনার শ্বশুরের কণ্ঠ, অর্থাৎ এই তাসফিয়া আপার দাদার কণ্ঠ। উনি তো 7-5 না ভেবে দরজাটি খুলে দিলেন। উনি দেখলেন যে ওনার শ্বশুর বাইরে দাঁড়ানো। তো উনি জিজ্ঞেস করলেন যে বাবা, আপনার কিছু লাগবে, এত রাতে ডাকলেন যে? তো উনি আবার বললেন যে আমি তো মা অজু করবো, কিন্তু রাত থেকে আমার ডান হাতটা খুবই ব্যথা, এত ব্যথা যে কল চেপে অজু করা আমার পক্ষে সম্ভব না। তোমার শাশুড়িকে কতবার যে ডাকলাম সে তো শুনলই না। আমি যখন দেখলাম তুমি বাইরে অজু করতে বের হয়েছো, তাই তোমাকে দেখে আমি বাইরে বের হয়ে আসলাম, কিন্তু আমি আস্তে আস্তে তুমি তো আবার ঘরে চলে আসছো। তাই চিন্তা করলাম যে তোমাকে এখন ডাক দিই, তুমি তো জেগেই আসো, এত অল্প সময়ের মধ্যে তুমি নামাজে দাঁড়াও নাই, এরকমই চিন্তা করছি। তো এই কথা শোনার পর এই তাসফিয়া আপার আম্মু উনি বলেন যে ঠিক আছে বাবা, চলেন, আমি আপনাকে কল চেপে দিচ্ছি, উনি অজু করে নেবেন। তো উনিও বের হন। আর তাসফিয়া আপার আম্মার আগে আগে তাসফিয়া আপার দাদা উনি হাঁটছেন। কয়েক কদম হাঁটতেই তাসফিয়া আপার মায়ের চোখ গেল ওনার শ্বশুরের পায়ের দিকে। উনি দেখতে পেলেন যে ওনার শ্বশুর মাটি থেকে কিছুটা উঁচুতে শূন্যে ভেসে ভেসে হাঁটছিলেন। এই দৃশ্য দেখে ওনার বুঝতে তো বাকি রইল না ওনার সামনে যেটা আছে এটা কি। উনি পেছন ঘুরে দৌড় দিবেন, এমন তো অবস্থায় ওই অভাবটা বুঝতে পারে যে তাসফিয়া আপার মা বুঝে ফেলেছেন ঘটনাটা কি। ওই সময় সেও ঘুরে ওনার দিকে ঘুরে বিকট ভাবে হাসতে শুরু করে, আর তার আকৃতি পরিবর্তন হতে থাকে। আর আকৃতি পরিবর্তন হতে হতে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে এই অবয়বটা। এদিকে তাসফিয়া আপার মা জোরে জোরে চিৎকার করছেন, কিন্তু ওনার গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। উনি মনে মনে সূরা কালাম পড়তে চাচ্ছেন, কিন্তু কোনো সূরা উনি মনেও করতে পারছেন না। এমন সময় ভয়ঙ্কর পিশাচটা হাত বাড়িয়ে ওনাকে খপ করে ধরে ফেলে এবং ওনাকে টেনে হিচড়ে দেয়ালের ওই দিকটা, ওই যে দেয়ালের কথা বললাম, ওই দেয়ালের ওই দিকটাতে নিয়ে যেতে থাকেন। ওনাকে ওই পর্যন্ত নিয়ে গিয়ে এক হেঁচকা টানে
ওই উঁচু দেয়াল টপকিয়ে দেয়ালের ওই পাশে থাকা পরিত্যক্ত একটা সেপটিক ট্যাঙ্কের পাশে নিয়ে ফেলে দেয়। ওনার কাছে মনে হচ্ছিল হয়তো এই পিশাচের হাত থেকে উনি আর রেহাই পাবেন না। ওই ভয়ঙ্কর পিশাচটা ওনাকে টেনে ওই ট্যাঙ্কের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর উনিও প্রাণপণে চেষ্টা করছেন নিজেকে বাঁচানোর জন্য। উনি বুঝতে পারছেন ওই পিশাচটা ওনাকে সেপটিক ট্যাঙ্কের ভেতরে ফেলে দিবেন, আর ওখানে একবার পড়ে গেলে ওনার বাঁচার কোনো উপায় নেই। এদিকে হয় কি, উনি একটা ভাঙা শক্ত রড হাতের কাছে পেয়ে যান। উনি যখন বুঝতে পারছেন ওনাকে সেচড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, হঠাৎ করে এরকম একটা শক্ত রড উনি পেয়ে যান। ওইটা উনি খপ করে টেনে ধরেন, নিজেকে আটকানোর চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে ওই পিশাচটার শক্তির সাথে উনি পেরে উঠছিলেন না। উনি অনেক জোরে জোরে চিৎকার করতে এবার সক্ষম হন, কিন্তু মনে হচ্ছে এই শব্দ কারো কানেই যাচ্ছে না। ওই সময় এই সিচুয়েশনে উনি যতটুকু দোয়া দরুদ এলোমেলো ভাবে পড়ার কথা মনে আসছিল ওইভাবে উনি পড়ছিলেন। এমন সময় মসজিদের মাইকে ফজর আজান ভেসে আসে। ওই মুহূর্তে ওই পিশাচ ওনাকে ছেড়ে দেয় আর বলে, কপাল ভালো রে, এই সময় আজান দিয়ে দিল, এই জন্য আজকের মধ্যে তোকে ছেড়ে দিলাম। এরপর ওই পিশাচ কোথায় গেল এটা ওনার খেয়াল নাই। উনি ওখান থেকে কষ্ট করে উঠে আবার ঘুরে এসে ওনাদের ঘরের সামনে এসে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এটা তো তাসফিয়াপার মা বললেন। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে যখন তাসফিয়াপার মায়ের এরকম চিৎকার ওনার বাবা শুনেছেন বা বাড়ির অন্য সদস্যরাও শুনেছেন, তখন সবার ঘুম ভেঙে যায়। সবাই বাইরে হয়ে এসে দেখে যে ওনার মা অজ্ঞান হয়ে দরজার বাইরে পড়ে আছেন। ওনার শরীরে অনেক আঘাতের চিহ্ন দেখা যায়, দেখে মনে হচ্ছিল কারোর সাথে অনেক ধস্তাধস্তি হয়েছে, যার কারণে শরীরের এই অবস্থা। ওনার মাকে সেবা শুশ্রূষা করার ঘন্টাখানেক পর তার জ্ঞান ফেরার পর ওনার মায়ের মুখ থেকে পুরো ঘটনাটি ওনারা শোনেন। এই ঘটনাটা ঘটার পর ওনার বাবা পাশের গ্রামের একজন নামকরা কবিরাজের কাছে যান, সব ঘটনা তাকে খুলে বলেন। কবিরাজের ওই দিন কাজ থাকায় উনি বলেন যে উনি ওই দিন আসতে পারবেন না, তবে পরের দিন আসবেন, তবে ওই রাতটা ওনাদের সবাইকে সাবধানে থাকতে বলেন। ওই দিন রাতের বেলা রাতের শুরুর দিকে তেমন কোনো সমস্যা না হলেও রাত যখন গভীর হতে থাকে তখন সমস্যা বাড়তে থাকে। প্রথমে ঘরের চালে ঢিল মারার শব্দ ওনারা সবাই শুনতে পাচ্ছেন। চারদিক থেকে এমন ভাবে ঢিল মারা হচ্ছিল মনে হচ্ছে 40-50 জন একসাথে চতুর্দিক থেকে ঢিল মারছে। ওই সময় তাসফিয়াপার বাবা মা তাসফিয়াপার ওনারা তো 3 ভাই বোন ছিলেন, ওনারা একসাথে ঘরের মেঝেতে বসে যত ধরনের দোয়া দরুদ জানেন পড়ছিলেন। ঘরের বাইরে থেকে বিভিন্ন ধরনের আওয়াজ ভেসে আসছিল, মনে হচ্ছিল কেউ প্রচন্ড রকমের ক্ষোভ রাগ নিয়ে ঘরের চারপাশে দৌড়াদৌড়ি করছে, বিভিন্ন ধরনের শব্দ করছে। একটা পর্যায়ে তাসফিয়াপার বাবা ঘরের এক কোনায় দাঁড়িয়ে জোরে জোরে আজান দিতে থাকলেন। আজানের পরই মনে হলো হঠাৎ করে সবকিছু একেবারে শান্ত হয়ে গেল। এভাবেই রাতটা পার হয়। পরদিন সকালে সেই কবিরাজ ওনাদের বাসায় আসেন, এসে পুরো বাড়ির চারপাশ ঘুরে দেখেন। গত রাতে ঘটে যাওয়া ঘটনা ওনার বাবা কবিরাজকে জানান। কবিরাজ ওনাদের পুরো বাড়িটা বন্ধ করে দেন, ওনার মাকেও ঝাড়ফুঁক করে দেন। ওনার মাকে কিছু আমল শিখিয়ে যান। যাওয়ার আগে কবিরাজ তাসফিয়াপার বাবাকে জানান যে যখন তাসফিয়াপার মা ওযু করার জন্য বাইরে গিয়েছিলেন তখন ওই পিশাচ জিনটার নজরে চলে আসে আর কি। তখন তাসফিয়াপার দাদার রূপ ধরে ওনার মাকে বাইরে ডেকে নিয়ে যান। ওই পিশাচ জিনটা চাচ্ছিল তাসফিয়াপার মাকে ওই পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কের ভেতরে নিয়ে গিয়ে মেরে ফেলতে। সেই মোতাবেক পিশাচটা নিয়েও গিয়েছিল, কিন্তু আল্লাহর কি ইচ্ছা ওই সময় ফজর আজান হয়ে যায়। কারণ তাসফিয়াপার মা যখন উঠেছিলেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, তখন কিন্তু ফজর আজানে খুব একটা বেশি দেরি ছিল, বেশি এরকম না, আজানের আগেই তো তাহাজ্জুদের নামাজটা পড়তে হবে। এর মধ্যে এগুলো ঘটে যায়, আজানের সময় হয়ে যায়, আজানও দিয়ে দেয়। এই কারণে ওই পিশাচটা তার মাকে ছেড়ে দেয়। এরপর আর তেমন কোনো সমস্যা হয়নি। ওই বাড়িতে স্বাভাবিকভাবেই ওনারা জীবনযাপন করছেন। তো ওই পিশাচটা হঠাৎ করে কেন তার দিকে নজর দিল, কি কারণ ছিল, ওই সময় পিশাচটার দিকে তার চোখাচোখি হয়ে গেছিল, এটাই কি তার কারণ, এই বিষয়টা আসলে ওইভাবে জানা যায় না। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, মোহাম্মদ রোমান ভাই। প্রবাস জীবনে লেখাপড়ার মধ্যে থেকেও যে আপনাদের ওয়ার্ল্ড আপনারা শুনছেন, আবার কষ্ট করে ঘটনা সংগ্রহ করে পাঠিয়েছেন, এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনার কাছ থেকে আর অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি একটু অন্যরকম। আমাদের সমাজে এই ধরনের ব্যাপারগুলো হামেশাই ঘটছে। চলুন এরকমই একটি নির্মম ঘটনা শুনি। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মোহাম্মদ ইমরান হোসেন। ওনার বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলায়। উনি বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন।
ওনার ঘটনা এর আগে আমরা প্রচার করেছি, বিশেষ করে থার্সডে নাইটের 152তম আয়োজনে ওনার একটি ঘটনা আমরা প্রচার করেছিলাম, যে ঘটনাটি ওনার নানার বাবার সাথে ঘটেছিল। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটির সূত্রপাত হয় ওনার জন্মের আগে থেকে। আর এটা ওনার যখন জ্ঞান বুদ্ধি হয় এর পরেও এই বিষয়টি ওনারা দেখছিলেন। মূলত এই ঘটনাটির মূল ভিকটিম ওনার মা। ইমরান ভাইয়ের দাদার 10 জন সন্তান, 5 জন ছেলে 5 জন মেয়ে। ওনার বাবা 4 নম্বর ছেলে সন্তান। অভাবের সংসারে হাল ধরতে গিয়ে ওনার বাবাকে খুব অল্প বয়সেই আসলে হাল ধরতে হয়েছিল। স্কুলে ভর্তি হওয়া তো দূরের কথা, স্কুলের বারান্দায় যাওয়ারও সুযোগ হয়ে ওঠেনি তার। এইভাবেই চলছিল, একে একে বড় 3 চাচার বিয়ে হয়। ওনার দাদা ওনার বাবাকেও বিয়ে করানোর সিদ্ধান্ত নিতে থাকেন। মূলত ইমরান ভাইয়ের মাকে ওনার দাদাই পছন্দ করে তার ছেলের জন্য নিয়ে এসেছিলেন। সমস্যাটা মূলত এখান থেকেই শুরু। বিয়ের কিছুদিন পর থেকেই ওনার মা হয়ে ওঠে ওনার এক চাচির চোখের বিষ। ওনার মাকে কোনোভাবেই সহ্য করতে পারতেন না এই চাচি। তার একমাত্র কারণ ছিল যে ওনার মায়ের গায়ের রং নাকি কালো। ওনার মা নাকি তাদের সাথে আসলে চলতে পারেন না, তাদের সাথে যায় না, সমাজে নাকি তাকে বের করা যায় না, ইত্যাদি ইত্যাদি, এরকম বিভিন্ন ধরনের কটু কথা দিয়ে মানুষকে যে কতভাবে নির্যাতন করা যায় ঠিক সেই কাজটাই করতেন। এই যে কথাগুলো হচ্ছে, আল্লাহর রহমতে ইমরান ভাইয়ের মা বাবার মধ্যে সম্পর্কটা কিন্তু আল্লাহর রহমত যথেষ্ট ভালো ছিল। একে অন্যের সাথে বোঝাপড়া, ভালোবাসা, শ্রদ্ধাবোধ কোনটা কম ছিল না। ইমরান ভাইয়ের বাবা সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে যে উপার্জনটা করতেন এটা তুলে দিতেন ইমরান ভাইয়ের দাদার হাতে। বাকি চাচারা এক বেলা কাজ করত আর বাকি বেলা রেডিও কাঁধে নিয়ে গান শুনে বেড়াতো। এমন সময় গেছে যে ওনার বাবা কাজে গেছেন আর ওনার 3 চাচি মিলে ওনার মাকে ধরে মেরেছেন। মাটিতে চুল ধরে টানতে টানতে ছেঁচড়িয়ে নিয়ে গেছেন। ওনার মায়ের অন্যায় কি ছিল? সেটা হচ্ছে ওনার গায়ের রং কালো আর এনাদের গায়ের রং সুন্দর, তাদের সাথে তার যায় না, এই পরিবারে তার যায় না। তো পেরে উঠছিলেন না। তো ইমরান ভাইয়ের দাদা দাদির চোখের বিষ করতে পারেন নাই তার মাকে। ইমরান ভাইয়ের দাদা দাদি তার মাকে ভালোবাসতেন, ইমরান ভাইয়ের বাবাও তার মাকে ভালোবাসতেন। তো এত কিছু যে করছে, লাভ তো হচ্ছে না, কি করা যায়, কি করলে লাভ হয়, এই সমস্ত কূট চিন্তা তাদের মাথার ভিতর ঘুরঘুর করতে থাকে। আর এই চিন্তা থেকেই তারা করে বসে ভয়ঙ্কর এক কাজ, কালো জাদু। ইমরান ভাইয়ের মাকে ওনার সেই চাচি বলেছিলেন, তোকে এই ভিটা ছাড়া করবো, তুই এখানে টিকতে পারবি না। এরপর থেকে শুরু হয় সেই রোমহর্ষক দিনগুলো। ওনার মায়ের শরীর খারাপ হতে থাকে দিনে দিনে। একদিন মাগরিবের নামাজ আদায় করে প্রচন্ড গরমে ওনার মা উঠানের একপাশে খোলা আকাশের নিচে শুয়ে মৃদু কণ্ঠে গজল গাচ্ছিলেন। একটা পর্যায়ে পবিত্র করে কিছু সূরা তেলাওয়াত করছিলেন। এমন সময় দেখেন বিশাল এক আগুনের গোলা ওনার মাথার উপর দুটো চক্কর দিয়ে আবার উড়ে গেল কোন একটা দিকে। ওনার মা এটা দেখে আটকে উঠে। খুব যে ভয় পেয়েছেন বিষয়টা এরকম না, কারণ ওনার মা ছিল যথেষ্ট সাহসী এবং কর্মঠ একজন মানুষ। আর ইমরান ভাইয়ের নানার সাথে তো অনেক ঘটনাই ঘটেছে যেটা ওনার মা নিজের চোখেও দেখেছেন। এর কিছুদিন পর থেকে ওনার মা স্বপ্নে দেখতে থাকেন অনেক বড় বড় কুকুর ওনাকে তাড়া করছেন। প্রথম দিকে স্বপ্নটাকে দুঃস্বপ্ন হিসেবে নিলেন। এরপর থেকে প্রতি রাত্রেই উনি কখনো সাপ দেখতেন, কখনো কুকুর দেখতেন, কখনো ভয়ঙ্কর কিছু অভাব দেখতেন, যেগুলো ওনাকে প্রতিনিয়ত তাড়া করতো স্বপ্নের মাঝে। আর স্বপ্নের মাঝেই ওনাকে কি করতো, ওই বাড়ির যে উঠোন, ওই উঠোন দিয়ে তাড়া করতো। একটা পর্যায়ে ওনাকে বাড়ি থেকে বের করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। মানে এমন ভাবে তাড়া করতো যাতে করে উনি বাড়ি থেকে বাইরে বের হবেন, বাড়ি থেকে বাইরে বের হয়ে গেলেই আর এই তাড়াটা করতো না। এরপর ইমরান ভাইয়ের মা ইমরান ভাইয়ের বাবাকে বলে যে এরকম এরকম ঘটনা। ইমরান ভাইয়ের বাবা শুরুর দিকে আসলে বিষয়টা গুরুত্ব দেন নাই, যে এরকম হতেই পারে, দুঃস্বপ্ন দেখেছো আর কি। এভাবে কিন্তু চলছে স্বপ্নের মধ্যেই। আর এর মধ্যেও কিন্তু সেই চাচির নির্যাতন কিন্তু কমে নাই। সে ইমরান ভাইয়ের মাকে দেখতো আর কেমন জানি মুচকি মুচকি হাসতো। ওনার মা অবশ্য এসবে পাত্তা দেননি। এমনও সময় গেছে যে ইমরান ভাইয়ের মা রান্না করে তরকারি নিয়ে চাচিকে দিতে গেছেন, আর সেই চাচি তরকারি বাটি নিয়ে ছুঁড়ে মেরেছে আর বলেছে, তোর হাতে রান্না খাবো, তোর হাতের খাবার খাওয়া যায়, তোর চেহারার যে হাল, এই চেহারার লোকের খাবার খাওয়া যায়। এইভাবে
শুধু তার চেহারা কালো হওয়ার কারণে এত কটু কথাগুলো তাকে শুনতে হতো। এভাবেই দিন কেটে যাচ্ছিল। আর ওই যে স্বপ্ন, এটা তুমি দেখছেনই। তবে আল্লাহর অশেষ রহমতে উনি বাস্তবে কিছু দেখতেন না। রাতে বাইরে গেলে, অর্থাৎ ওয়াশরুমে গেলে সবসময় ইমরান ভাইয়ের বাবাকে সাথে নিতেন। এভাবেই চলছিল দিনকাল। তবে কতদিন আর, আস্তে আস্তে আমার শরীর দুর্বল হতে থাকে। হাঁটতে চলতে কষ্ট হয়, শরীর জ্বালা পোড়া করে, শুয়ে বসে থাকতে পারেন না। ডাক্তার দেখানো হয়, তবে কোনো রোগ ধরা পড়ে না। নামাজ পড়তেও কষ্ট হয়। একদিন হয় কি, ইমরান ভাইয়ের মা নামাজে দাঁড়িয়েছেন, তখন আর বাবা বাড়িতে নাই, নামাজ পড়ছেন। এমন সময় ঘরের সামনে, ইমরান ভাইদের যে ঘরটা, ওই ঘরের সামনে একটা স্টিলের থালা হাতে নিয়ে ওই থালার পেছনে শব্দ করছেন, হাত দিয়ে ঠাস করে শব্দ করছেন। আর সেই চাচি এই কাজটা করছেন এবং বলছেন, কিরে শামুক কুড়াচ্ছিস? শামুক কুড়াচ্ছিস বলতে দেখেন কি একটা বাজে কথা। সেটা হচ্ছে ওই সময় যখন উনি নামাজ পড়ছিলেন, যখন রুকুতে গিয়েছেন, রুকুর যে হালত, মানুষ যখন শামুক কুড়ায় এরকম ঝুঁকে পড়ে শামুক কুড়ায় না, বা মাঠে গেলে কোনো কিছু কুড়াতে হলে এভাবে ঝুঁকে পড়ে কুড়ায় না, এই জিনিসটাকে উনি তুলনা করেছেন নামাজের রুকুর সাথে। উনি নামাজের রুকুতে গেছেন আর বলছেন যে কি শামুক কুড়াচ্ছিস, আর ওই সময় থালা নিয়ে শব্দও করছেন যাতে উনি নামাজ পড়তে না পারেন। আর এটাও বলেন যে নামাজ পড়তেছিস না, এমন অবস্থা করবো রে, তোর সেজদা দেওয়ার অবস্থাও আমি রাখবো না, তুই দেখিস তোর কি হাল হয়। এরপর আস্তে আস্তে হয় কি, ইমরান ভাইয়ের মা উনি কেন জানি বাড়ির সবার কাছে শত্রুতে পরিণত হতে থাকেন। যারা তাকে ভালোবাসতো তারাও ওভাবে সহ্য করতে পারছিল না। একদিন হয় কি, ওনার মা বাড়িতে কাজ করছিলেন, ওনার বাবা ছিল বাড়ির পাশেই একটা খেতে। হঠাৎ করে ওনার মায়ের শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায়, মনে হচ্ছে শরীর পুড়ে যাচ্ছে। ছটফট করতে করতে ওনার মা বাড়ি থেকে বের হয়ে দৌড় দিয়ে চলে যান ওনার বাবার কাছে, কান্না করে বলতে থাকেন, আমাকে এই মাঠের ভিতরে একটা বাড়ি করে দাও গো, আমাকে এই বাড়ির আজাব থেকে মুক্তি দাও, আমি আর টিকতে পারছি না, আমি আর সইতে পারছি না। ওই অবস্থাতে ওনার বাবা ওনার মাকে বাড়িতে আনেন, ধরে ধরে নিয়ে আসেন। এরপর থেকে ওনার মা সহজে বিছানা থেকে উঠতে পারেন না, একটা পর্যায়ে পুরোপুরি বিছানায় পড়ে যান। কত ডাক্তার দেখানো হলো, কাজেই আসে না। এর মাঝেও কিন্তু স্বপ্নে সেই ভয়ঙ্কর অবয়বগুলো এসে তাকে তাড়া করত। আর স্বপ্নটা একই রকম হতো, যে বাড়ি থেকে বের হয়ে গেলে সেগুলো আর তাড়া করতো না। শরীর তো বিকল হয়ে পড়েছে একদমই। ওনাদের বাড়ির পাশের এক দুঃসম্পর্কের চাচা, যিনি কবিরাজি করতেন, কাদের কবিরাজ নামে উনি পরিচিত ছিলেন, তিনি দেখতে আসেন। দেখে উনি ইমরান ভাইয়ের বাবাকে এক সাইডে ডেকে নিয়ে বলেন যে, দেখো আমি তো কবিরাজি করি, আমি তো এমন কিছু বুঝতে পারি যাতে তোমরা বুঝতে পারো না। আমি এখন যে বুঝতে পারছি তাতে ভালো কিছু মনে হচ্ছে না, তবে এটা আমি পারবো না। আমার যে ওস্তাদ আছে আমি তাকে খবর দিচ্ছি, উনি আসুক, উনি দেখবেন। এই যে কাদের কবিরাজের ওস্তাদ, তার নাম ছিল আবার আতিয়ার কবিরাজ। সে আতিয়ার কবিরাজ 2 দিন পরে আসেন ওনাদের বাড়িতে। এসে সবকিছু দেখে ইমরান ভাইয়ের মায়ের মাথার কাছে বসেন। আর উনি বললেন যে, কিরে মা, তোর জীবনের উপর মানুষের এত ক্ষোভ কেন? তোর জীবনটা কেড়ে নেওয়ার জন্য এত চেষ্টা করছে ওরা, তোকে তো পুরোপুরি শেষ করে দেবে রে। এই কথা উনি বলেন। এখন কথা হচ্ছে যে ইমরান ভাইয়ের মায়ের উপর চাচির এত ক্ষোভ কেন? ক্ষোভের কারণ ছিল, ওই চাচির এক ছোট বোন ছিল। এই ছোট বোনকে ইমরান ভাইয়ের বাবার সাথে বিয়ে দিতে চেয়েছিল। ওই মেয়েও নাকি ইমরান ভাইয়ের বাবাকে পছন্দ করত, তবে এই বিষয়টা ওনার বাবা জানতেন না। এক পর্যায়ে যখন ইমরান ভাইয়ের বাবার বিয়ের কথা ওঠে, তখন ওনারাই নাকি প্রস্তাব রাখেন ইমরান ভাইয়ের দাদার কাছে। তবে ইমরান ভাইয়ের দাদা এক বাক্যে সেটা নাকচ করে দেন এবং বলেন যে, এক মেয়েকে মিথ্যা বলে আমাদেরকে দিয়েছেন, এখন আর একটাকে নিয়ে কি মরবো নাকি? মিথ্যা বলে দিয়েছে মানে এটার কারণ কি? কারণটা হচ্ছে ওই চাচির নাকি ইমরান ভাইয়ের চাচার সাথে বিয়ে হওয়ার আগে আর একটা বিয়ে হয়েছিল, সেই কথা গোপন রেখেই তারা বিয়ে দিয়েছিলেন। তো এরকম একটা কথা গোপন রেখে যে বিয়ে দিয়েছিলেন, এই বিষয়টা তো ভালো না। এই বিষয়টা বলে তখন নাকি ইমরান ভাইয়ের দাদা ওই চাচির বাবাকে মোটামুটি একটা ছোটখাটো অপমানই করেছিলেন। এই অপমানের বদলা নিতেই মূলত ইমরান ভাইয়ের মাকে শেষ করে দেওয়ার জন্য কালো জাদু করেছিল সেই চাচি। কিভাবে কালো জাদু করা হলো সেই বিষয়ে যাই। এই যে চাচি তার বাবার বাড়িতে যাওয়ার পথে বিশাল একটা বিল আছে, এই বিলের নাম হচ্ছে প্রেতের বিল। এই বিলে নাকি অনেক দূর থেকে
লোকজন শূকর নিয়ে আসতো। ওই যে শূকর চড়িয়ে বেড়ায় না, এরকম শূকর এই বিলে শূকর চড়িয়ে নিয়ে বেড়াতো যখন অফ সিজন থাকতো, পানি থাকতো না। এটাই তাদের পেশা ছিল। ওই লোকদের ভিতরে কালো জাদুর একটা ভালোই প্রচলন রয়েছে। ওরা দিনে যখন শূকর নিয়ে শূকরগুলোকে খাওয়াতে বের হতো, রাতে কিন্তু একটা জায়গায় আস্তানা করে বড় একটা গোল করে বৃত্ত দিয়ে রাখতো। ওই বৃত্তের ভিতরে শূকরগুলো থাকতো। শূকরগুলো কিন্তু ওই বৃত্তের বাইরে যেতে পারতো না যতক্ষণ না তারা ইচ্ছা না করতো। তো ওই লোকের সাথে কথা বলে নাকি ইমরান ভাইয়ের ওই চাচি আর চাচির বাবা দুজনের টাকা দিয়ে শূকরের বাচ্চার রক্ত দিয়ে এক ধরনের কালো জাদু করে পিশাচ শ্রেণীর এক জিনকে চালান করেছিল ওনার মায়ের। কিন্তু এটা এমন একটা পিশাচ যা বাস্তবে দেখা দেয়নি, ওইভাবে স্বপ্নের ভিতরে ভয় দেখিয়ে মায়াজাল সৃষ্টি করে স্বপ্নের ভিতরে ওনার মাকে আক্রমণ করতো আর এমন কিছু বোঝাতো বা এমন কিছু করতো যাতে করে ওনার মা ওই ভিটাতে থাকতে না পারে, আর ওনার শরীরে জ্বালা পড়া সৃষ্টি করা হতো, যার ফলশ্রুতিতেই মূলত ইমরান ভাইয়ের মা এরকম অসুস্থ হয়ে পড়েছেন। সত্যি ইমরান ভাইয়ের মায়ের শরীর এতটা অসুস্থ হয়েছিল ওনার নামাজ পড়ার শক্তিও ছিল না। ইমরান ভাইয়ের মা কিন্তু আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন যে আল্লাহ, আমি মজলুম, জুলুমের শিকার, তুমি কিন্তু এর বিচার করো। ওই যে কবিরা যিনি এসেছিলেন উনি কিভাবে এই জাদুটা কেটেছিলেন, অর্থাৎ কালো জাদুটা উনি কেটেছিলেন, এই বিষয়ে কাউকে উনি কিছু বলেন নাই, ইমরান ভাইয়ের বাবাকেও বলে নাই, মাকেও বলে নাই। তবে উনি বলেছিলেন যে এটা সমস্যার সমাধান ইনশাল্লাহ উনি করবেন। তবে একটা পরামর্শ ওনার তরফ থেকে ছিল যে উনি যেন, অর্থাৎ ইমরান ভাইয়ের বাবা যেন ইমরান ভাইয়ের মাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যান। বাড়ি ছেড়ে চলে যান বলতে সাইডে একটা জায়গায় গিয়ে ঘর করতে বলেছিলেন। এবং ওই কবিরাজি একটা জায়গা দেখিয়ে দিয়েছিলেন যে এই জায়গাটাতে করলে ভালো হবে। ওই সময় অবশ্য ইমরান ভাইয়ের বাবা উনি ওই কবিরাজকে বলেছিলেন একটা জায়গা দেখিয়ে যে এই জায়গায় যদি আমি আমার স্ত্রীর জন্য একটা ঘর বাড়ি বানাইতে পারতাম। তখন ওই কবিরাজ বলেছিলেন আচ্ছা যা, এইখানে ইনশাল্লাহ ঘর বাড়ি হবে। সত্যি আল্লাহর কি ইচ্ছা, এর বছর খানেকের মধ্যে ওই জায়গাটাতেই ইমরান ভাইয়ের দাদা ঘর বানানোর জন্য ইমরান ভাইয়ের বাবাকে সহযোগিতা করেছিলেন। ইমরান ভাইয়ের আসলে যে বেড়ে ওঠা, এই বেড়ে ওঠাটা যখন হয় তখন উনি অনেকটা ভালো অবস্থাতেই দেখেছিলেন, মানে অনেকটা ভালো, পুরোপুরি না, অনেকটা ভালো। তবে শুরুটা যে কতটা ভয়ঙ্কর ছিল যেটা ওনার মা টের পেয়েছিলেন। ইমরান ভাই জানিয়েছেন যে 30শে জুলাই 2025 সালে ওনার একটি সন্তান হয়েছে। আর সন্তান হওয়ার পর মূলত এই ঘটনাটি উনি লিখতে বসেছিলেন। আলহামদুলিল্লাহ এখন উনি খুব ভালো আছেন, এটা জানিয়েছেন। উনি ওনার পরিবার নিয়ে হ্যাপি আছেন, ওনার জন্য দোয়া চেয়েছেন, ওনার পরিবারের জন্য দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে ভালো রাখুন, আর মা বাবা দুজনকেই আল্লাহ তাআলা ভালো রাখুন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি আমরা শুনি, দেখেন কি ভয়ঙ্কর রকমের কালো জাদু করেছে। কতটা নিকৃষ্ট হলে নামাজ নিয়ে মানুষ এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেন। এরকম আসলে হামেশা হয়। এই ডোমেস্টিক ভায়োলেন্স গুলো কিন্তু অনেক জায়গায় চলতে থাকে, মুখ ফুটে অনেকেই বলেন না, কিন্তু আল্লাহর কাছে বিচার দিলে এটা কিন্তু কবুল হয়ে যায়। আমি জানি না যে সেই চাচির কি অবস্থা, ওনার এখনকার হালত কি, এটা আমি ঠিক বলতে পারছি না, ইমরান ভাই বলতে পারবেন। তবে এই ধরনের কাজের সাথে যারা জড়িত আছে, যদি আমাদের এই মেসেজটা শোনেন কেউ বা এই ঘটনাটা শোনেন, তাদের জন্য অনুরোধ করছি আল্লাহর হস্তে এই বিষয়গুলো থেকে তওবা করতে হবে, এবং যাদের সাথে এই ঘটনাটি ঘটেছে তাদের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ, যেহেতু মানুষ রাগের বশে করেছে, শয়তানের ধোকায় পড়ে, আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন। কেউ যদি অন্তঃস্থল থেকে তওবাতুন নাসুহা করে থাকেন, একদম সংশোধনের নিয়তে যে আল্লাহ আমি এটা করবো না, আমি এর থেকে ফেরত আসলাম। ফেরাউনের সেই জাদুকরদেরকেও তো আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের কাছে তারা বায়াত হয়েছিলেন। এরপর খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছেও কিন্তু একজন জাদুকর বায়াত হয়েছিলেন। উনিও বিশাল এক বুজুর্গ হয়ে গিয়েছিলেন। উনি ছিলেন তৎকালীন খুব দুর্ধর্ষ একজন জাদুকর, যিনি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে চ্যালেঞ্জ করেছিলেন, সেই চ্যালেঞ্জে হেরে গিয়েছিলেন। এরপর উনি বাকিটা জীবন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে কাটিয়ে দিয়েছিলেন। তারা তো বড় বড় জাদুকর ছিলেন। আর আমাদের মধ্যে কেউ কেউ হয়তোবা নিজেদের স্বার্থ হাসিলের জন্য কালো জাদুর আশ্রয় নিয়েছে। আল্লাহ তাআলা তো ক্ষমা করতেই পারেন যদি কেউ খাস দিল আল্লাহর কাছে তওবা করে।
আর ওই ব্যক্তিদের যেহেতু হক নষ্ট করা হয়েছে তাদের কাছেও ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা হয়তো বা ক্ষমা করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আর এসব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি ইমরান ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য।